হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ শতবর্ষের আলোকে মহানায়ক উত্তম কুমার প্রবন্ধটা শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই দেখো লিখেছি, এখানে আমি ভূমিকা বলে লিখিনি, তোমরা ভূমিকা বলে লিখে নেবে, আমি লিখতে ভুলে গেছি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু মানুষ আছেন যারা সময়ের সীমা অতিক্রম করে চিরকাল জীবন্ত হয়ে থাকেন। সেই বিরল ব্যক্তিত্বদের অন্যতম হলেন মহানায়ক উত্তম কুমার। তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি যুগ, একটি মানসিকতা এবং বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক। প্রেম, রোমান্টিকতা, আত্মসংঘর্ষ, সামাজিক দায়বদ্ধতা সব কিছুর সমন্বয়ে তিনি বাংলা সিনেমাকে একটি পরিপূর্ণ শিল্পরূপ দিয়েছেন। নেক্সট পয়েন্ট, জন্ম ও পারিবারিক পটভূমি। মহানায়ক উত্তম কুমারের প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তার জন্ম 1926 সালে 3রা সেপ্টেম্বর কলকাতার ভবানীপুর অঞ্চলে এক মধ্যবিত্ত পরিবারে। তার পিতা ছিলেন সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মাতা চপলা দেবী ছিলেন গৃহিণী। মধ্যবিত্ত জীবনের শৃঙ্খলা, অভাব অনটন ও মূল্যবোধ এই তিনটি বিষয়ই তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যদি এখানে অন্য কোনো লাইন অ্যাড করতে চাও করতে পারো। নেক্সট দেখো কি লিখেছি, শৈশবকাল থেকেই উত্তম কুমার ছিলেন অত্যন্ত সংবেদনশীল ও কল্পনাপ্রবণ। পরিবারের সাংস্কৃতিক পরিবেশ, গান ও নাটকের সঙ্গে পরিচয় তার মনে শিল্প চেতনার বীজ বপন করে। তারপরে দেখো, আমি পয়েন্ট করে করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যদি মনে করো যে প্যারা করে করে লিখবে, সেটাও কিন্তু করতে পারো। শিক্ষা জীবন ও ব্যক্তিত্ব গঠন। তিনি কলকাতার বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে কমার্স বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন। যদিও তিনি প্রথাগত শিক্ষায় খুব বেশি কৃতিত্বের পরিচয় দেননি, তবে সাহিত্য, সঙ্গীত ও নাটকের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। পড়াশোনার পাশাপাশি নাট্যচর্চা, অভিনয় অনুশীলন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হয়। কেন তিনি এগুলো মন প্রাণ থেকে ভালোবাসতেন। তারপরে নেক্সট পয়েন্ট, কর্মজীবনের সূচনা ও জীবনের দ্বন্দ্ব। এগুলো কিন্তু পয়েন্ট। পারিবারিক দায়িত্ব পালনের জন্য পড়াশোনা শেষে তিনি একটি অফিসে চাকরি নেন, কিন্তু একঘেয়ে কর্মজীবন তার সৃজনশীল মনকে তৃপ্ত করতে পারেননি। চাকরির পাশাপাশি তিনি নাট্যদলের সঙ্গে যুক্ত হন এবং মঞ্চাভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা গড়ে তুলতে থাকেন। এই সময় থেকেই তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায়, অভিনয়ই তার প্রকৃত পথ। তারপরে দেখো, তারপরে চলচ্চিত্র জগতে প্রবেশ ও কঠিন সংগ্রাম। এটা কিন্তু পয়েন্ট। চলচ্চিত্র জগতে উত্তম কুমারের প্রবেশ মোটেও সহজ ছিল না। প্রথম দিকে একাধিক ছবিতে অভিনয় করলেও সেগুলি বাণিজ্যিক ও সমালোচনামূলক সাফল্য পায়নি। একের পর এক ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এমনকি তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু নিজের প্রতি বিশ্বাস ও বন্ধুদের অনুপ্রেরণায় তিনি নতুনভাবে যাত্রা শুরু করেন। তারপরে দেখো, তারপরে লিখেছি, এই সময় তিনি বসু পরিবার নামে একটি সিনেমায় অভিনয় করে কিছুটা সাফল্যের মুখ দেখেন এবং নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পান। এরপর তিনি অভিনয় করেন ৭৪ সিনেমায়, যাতে তার বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন নবাগতা সুচিত্রা সেন। এই ছবিটিও দর্শক মহলে যথেষ্ট সাড়া ফেলে দেয়। উত্তম সুচিত্রার প্রথম হিট ছবি অগ্নিপরীক্ষা। এরপর ধীরে ধীরে উত্তম সুচিত্রার জুটি সিনেমার পর্দায় রোম্যান্টিকতার প্রতীক হয়ে ওঠে। কারণ আমরা জানি উত্তম কুমারের এক সময় তিনি যখন অভিনয় শুরু করেন, তার ছবি বেশ ফ্লপ হচ্ছিল। সেই জন্য তিনি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিলেন। পরে দেখো, বলছি এখানটা দেখো পয়েন্টটা, সাফল্যের সূচনা ও মহানায়ককে উত্তরণ। 1954 সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিপরীক্ষা চলচ্চিত্র তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির সাফল্যের পর থেকেই তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। এরপর একের পর এক জনপ্রিয় ও শিল্পসম্মত ছবি সপ্তপদী, হারানো সুর, চিরদিনই তুমি যে আমার, জিন্দের বন্দি, নায়ক, সাগিনা মাহাতো তাকে বাংলা সিনেমার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়। তারপরে দেখো, সুচিত্রা সেন ও রোম্যান্টিক যুগ। উত্তম কুমার, সুচিত্রা সেন এই জুটি বাংলা চলচ্চিত্রের রোমান্টিকতার সংজ্ঞাই বদলে দেয়। তাদের অভিনয়ে প্রেম কখনো স্বপ্নময়, কখনো বেদনা বিধুর, আবার কখনো আত্মত্যাগে ভরা। এই যুগলবন্দি বাঙালির প্রেম ভাবনাকে দীর্ঘদিন প্রভাবিত করে। তো যেটা বলছিলাম,
কিন্তু তারপরে তিনি কিন্তু যথেষ্ট ঘুরে দাঁড়ান। তারপরে দেখো অভিনয় শৈলী ও শিল্পী সত্তা। উত্তম কুমারের অভিনয়ের মূল শক্তি ছিল সংলাপের স্বাভাবিকতা, চোখ ও মুখভঙ্গির মাধ্যমে আবেগ প্রকাশ, চরিত্রের সঙ্গে সম্পূর্ণ একাত্ম হয়ে যাওয়া। রোম্যান্টিক ও চরিত্রাভিনয়ের সমান দক্ষতা নায়ক ছবিতে তার আত্মবিশ্লেষণধর্মী অভিনয় প্রমাণ করে যে তিনি শুধু জনপ্রিয় অভিনেতা নন, বরং গভীর শিল্পবোধ সম্পন্ন এক অভিনেতা। তারপরে দেখো তারপরের পয়েন্ট করেছি, তারপরের পয়েন্ট দেখো। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। উত্তম কুমার বাংলা সিনেমাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ রাখেননি। তার ছবিতে উঠে এসেছে মধ্যবিত্ত জীবনের আশা, নিরাশা, প্রেম, নৈতিক দ্বন্দ্ব ও সামাজিক দায়বদ্ধতা। তিনি বাঙালির রুচি ও মানসিকতাকে পরিশীলিত করেছেন। তারপরে দেখো তারপরে কি লিখেছি। ব্যক্তিজীবন ও মানসিক লড়াই। খ্যাতি ও সাফল্যের আড়ালে উত্তম কুমার ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ। কাজের চাপ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বহুবার। তবুও নিজের দায়িত্ববোধ ও পেশা দায়িত্বে তিনি কখনো আপোস করেননি। কেননা যেটা তোমাদের আগে বলছিলাম, তার ছবি কিন্তু একের পর এক ফ্লপ হয়েছিল, তারপরেও কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন, তার নাম পরিবর্তন করেছেন, উত্তম কুমার নাম তিনি গ্রহণ করেছেন। যাই হোক, তারপরে দেখো মৃত্যু। 1980 সালের 24শে জুলাই মাত্র 53 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতার মুখে দাঁড় করায়। এরপর উপসংহার। শতবর্ষের আলোকে আজ আমরা উপলব্ধি করি উত্তম কুমার শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির আবেগের ভাষা। সময় বদলালেও তার ছবি, সংলাপ, অভিনয় আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে ততদিন মহানায়ক উত্তম কুমার বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন। আজকে আমি এই প্রবন্ধটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।